হিন্দুকুশ পর্বতমালার পাহাড় সারি। আকস্মিক ঘটনায় সবাই শঙ্কিত হয়ে পড়ল। সত্যি বলতে কি, বিধাতার অসীম কৃপায় একটি বড় রকমের ফাড়া কেটে গেল। এই দুর্গম পাহাড়ি এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে গেলে সাহায্য পাওয়ার কোনো পথ নেই। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সুস্থ বোধ করলাম। প্রত্যন্তর, যেখানে আর কিছু নেই সেখানে আমাকে সুস্থ বোধ করতেই হবে। আমি যে পলাতক, ইচ্ছাশক্তি প্রয়োগ করে মনের সমস্ত শক্তি একত্র করে আবার তাই উঠে দাঁড়ালাম। কোমরের প্রচন্ড ব্যথা ভুলে গিয়ে পাহাড়ি পথে আবার চলতে শুরু করলাম। হাতে গাছের ডাল ভেঙে তৈরি লাঠি দিয়ে এবং মিয়াদাদের কাঁধে অন্য হাতে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চললাম। রাতের অন্ধকারে সবারই খুব কষ্ট হচ্ছিল চলতে। এবড়ো থেবড়ো বাজে রাস্তা। আসলে আমরা উপজাতি বস্তিগুলো পাশ কাটিয়ে দুর্গম পথে চলছিলাম। বিভিন্ন গোত্রের বিভিন্ন এলাকা, এক গোত্রের সাথে অন্য গোত্রের বিবাদ জড়েছে। সবাই মিত্র নয়, তাই নিরাপদ থাকার জন্য পাহাড়ের পাশ দিয়ে যথাসম্ভব পাঠান বস্তিগুলো এড়িয়ে যাওয়া হচ্ছিল। তাই এত ঝামেলা। মিয়াদাদ বলল, রাস্তার উপর এদিককার কয়েকটি বস্তি খুবই খারাপ, টের পেলে কাফেলার উপর হামলা চালাবে। রাতের বেলায় প্রতিটি পাঠান বস্তিতে থাকে কড়া পাহারা। তাদের জাদ্রেল কুকুরগুলো থাকে খুবই সজাগ ও সক্রিয়। ঘন অন্ধকারে দূর থেকেই আমাদের সাড়া পেয়ে তারা অবিরাম ঘেউ ঘেউ করছিল। তাদের একটানা চিৎকার পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে রাতে নিস্তব্ধতা ভঙ্গ করছিল। পুরো রাস্তাটায় পাহাড়ি কুকুরদের দৌড়াতে নির্বিঘ্ন চলা যাচ্ছিল না। অন্ধকারে আমাদের সতর্ক পদক্ষেপের আওয়াজও দূর থেকে তাদের কানে পৌঁছে যাচ্ছিল। বছরের প্রথম বৃষ্টিপাত, বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়ায় অবশ্য বস্তির পাঠানরা আরাম করে ঘুমোচ্ছিল। আর আমরা কজন পলাতক অন্ধকার রাতে বিরামহীন পদক্ষেপে পাহাড়ের পর পাহাড় ঘিরে চলেছি সীমান্ত রেখার দিকে, নীরবে নিঃশব্দে অতি সন্তর্পণে। কখনো চড়াই, কখনো উতরায়, কখনো কখনো খাড়া পাহাড়, কখনো সরু পথ। অবশ্য অন্ধকারেরও এক ধরনের আলো আছে। সেই আলোতে চলতে চলতে গভীর রাতেও এবার আমরা একে অন্যকে দূর থেকে দেখতে পাচ্ছিলাম। পাহাড়ি পথে হাঁটতে সবারই খুব কষ্ট হচ্ছিল। যারা খচ্চরের উপর বসেছিল তাদেরও ছিল একই অবস্থা। তবু এক মুহূর্ত কাফেলা থামাবার উপায় নেই। সকালের মধ্যেই আমাদের পাক আফগান সীমান্তের ডুরান্ট লাইন পার হতে হবে। রাত্রে মাঝপথে কোথাও কোনো আফ্রিদি পাঠান বস্তিতে বিরতি দেওয়া চলবে না। এসব এলাকার কেউ কাউকে বিশ্বাস করে না। বহিরাগত কাউকে পাঠানরা নিজেদের এলাকায় ঢুকতে দেয় না। বন্ধু গোত্র ছাড়া অন্য কোনো গোত্রের লোক বস্তির আশেপাশে বিচরণ করতে দেখলেই গুলি চালাবে। বাদশা খানের গোত্রের সাথে এদিকের আফ্রিদি পাঠানদের সদ্ভাবও নেই, দুশ্মনীও নেই। তবু এড়িয়ে চলা ভালো। আমরা তাই করছিলাম। নিয়মিত রাস্তা ছেড়ে পাঠান বস্তি এড়াতে আমাদের কাফেলা দুর্গম পথে পাহাড়ের ওপর দিয়ে আঁকা বাঁকা পথে চলছিল। রাতের অন্ধকারে খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল। আমরা হিন্দুকুশ পর্বতমালার পাহাড় সারির উপর গিয়ে চললাম, কখনো উপর দিয়ে কখনো গা বেয়ে, ছোট বড় কঠিন প্রস্তর শিলার ডিঙিয়ে। গাছপালার কোনো চিহ্ন নেই, শুধু পাথর আর পাথর। এরকম বিপজ্জনক পাহাড়ি পথে এর আগে কখনো চলতে হয়নি। খুবই কষ্ট হচ্ছিল সবার, কিন্তু উপায় নেই। ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আমি থেমে ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আমি ঘেমে উঠেছিলাম। অন্যদেরও একই অবস্থা। বিপদের ভয়ে আমার পিঠের ব্যথা হাওয়া হয়ে গেছে। গভীর রাতে খাড়া পাহাড়ের গা বেয়ে ধীরে গতিতে এগিয়ে চলছিল কাফেলা। হঠাৎ মেজর মান্নানের ছোট ছেলে মুন্নার আকাশ ফাটা চিৎকার। খচ্চরের পিঠে মা ও ছেলে চলতে চলতে চোখ চোখে একটু ঘুম এসে গিয়েছিল। সেই ফাঁকে ধপাস পড়ে গিয়ে মুন্না ব্যথা পেয়ে শুরু করলো অবিরাম কান্না। আওয়াজ শুনে অদূরে পাহাড়ি বস্তির কুকুরগুলো অস্থির হয়ে চিৎকার জুড়ে দিল। মিয়াদাদ ছুটে গিয়ে ধমক দিয়ে উঠল। চিৎকার শুনে পাঠান বস্তির লোকজন জেগে উঠলে আর রক্ষা নেই। অগত্যা মান্নান তার ছেলের মুখ চেপে ধরলো। এইভাবে কোনো মতে মুন্নার কান্না থামাতে হলো। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। বিপদ তখনকার মতো কেটে গেল। সারা রাস্তায় কায়সারকে আমি ছিলাম সারা রাস্তায় কায়সারকে নিয়ে আমি ছিলাম খুবই উৎকণ্ঠিত।
উঁচু নিচু পাহাড়ি রাস্তায় কাফেলার সর্বাগ্রে গাইড আজাব খাঁর সাথে ভাব করে তারও আগে আগে সে ছুটে চলছিল। পাহাড় পর্বত আরোহণকে সে ছেলেখেলা হিসেবে গ্রহণ করে ধিং ধিং করে সবার আগে আগে চলতে মজা পাচ্ছিল। কাফেলার বহু পেছন থেকে অন্ধকারে তার সাথে সংযোগ রাখা আমার পক্ষে মুশকিল হয়ে পড়ছিল। সামনে পাহাড়ের অন্ধকারে কখন বিপদে পড়ে সেই চিন্তায় সারাক্ষণ আমি অস্থির থাকলেও তার কোনো ভয় ডর ছিল না। সে যেন পাহাড়ি পিকনিকে বেরিয়েছে। কোনো বিপদ আপদের কথা সে বুঝতেই পারছে না। সবাই ক্লান্তিতে ভেঙে পড়লেও তার দম ছিল অফুরন্ত। কাফেলার মন্থর গতি তার পছন্দ হচ্ছিল না। মিয়াঁদাদকে পাঠিয়ে একবার তাকে ধরিয়ে এনে কান ধরে খুব বকাবকি দিলাম। একটু শান্ত হলো সে। রাতের অন্ধকারে আমরা একের পর এক পাহাড় ভেঙে চলছিলাম। পাহাড় সারির যেন শেষই হয় না। একটি পেরুলেই আরেকটি সামনে ভেসে উঠছে, যেন অকুল সাগরে ঢেউয়ের পর ঢেউ। আমরা যে পথ ধরে পালাচ্ছিলাম সে পথটি ঐতিহাসিক খাইবার গিরিপথের প্রায় 10-12 মাইল পশ্চিমে অবস্থিত সমান্তরাল একটি অনিয়মিত পাহাড়ি চোরাচাল পথ। সাধারণ অবস্থায় পাহাড়ি বস্তির উপজাতীয় পাঠান ছাড়া আর কেউই এসব পথে চলাফেরা করে না। এই শুষ্ক প্রস্তরময় বিবরণ পাহাড়ি অঞ্চলে কিভাবে যে এরা জীবনযাপন করে, কোথা থেকে খাবার দাবার ও পানি সংগ্রহ করে তা কিছুতেই বুঝে উঠতে পারলাম না। ভাগ্যের কি নির্মম পরিহাস! সবুজ শ্যামল নরম কাদামাটির দেশের দুটি বাঙালি পরিবারকে আজ কঠিন প্রস্তরময় দুর্গম পর্বতমালা অতিক্রম করে স্বদেশের পথে পলায়ন করতে হচ্ছে। বিরাট অনিশ্চয়তার বিপদের ঝুঁকি মাথায় নিয়ে জীবন বাজি রেখে মাঝপথে এই দুর্গম অঞ্চলে হঠাৎ কিছু ঘটে গেলে আমাদের কিছুই করার থাকবে না, মরণ হবে অনিবার্য। অন্ধকারে পাহাড়ের বুকে সামনে কি অপেক্ষা করছে কে জানে। আমরা এগিয়ে চলছিলাম ভেড়ার পালের মতো একে অন্যের পেছনে। সামনে চলেছে আজাব খা বিরামহীন যাত্রাপথে। দুর্যোগপূর্ণ রাতে কতবার কতজন হোঁচট খেলো, পা পিছলে ছিটকে পড়লো, আঘাত পেলো। কি আশ্চর্য! সবাই মুখ বুজে সকল বিপদ ধৈর্যের সাথে মোকাবেলা করলো। কারো মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। বিপদের মুখোমুখি হয়ে ছোট বড় সবাই যেন এক অবিশ্বাস্য শক্তিতে বলীয়ান হয়ে উঠেছিল। এক অদৃশ্য শক্তি যেন সবাইকে সামনে ঠেলে দিয়ে চলছিল অন্ধকার থেকে আলোর রাজ্যের দিকে। পাহাড়ের বুকে বিপদের পদধ্বনি, তুষার ঝড়ের কবলে। ভোর রাত 4টা। হিমেল হাওয়ায় তীব্রতা বাড়তে লাগলো। উঁচু নিচু পাহাড়ে ডিঙিয়ে এবার আমরা চলছিলাম সাম্বা ভ্যালি নামক এক পাহাড়ি উপত্যকার মধ্য দিয়ে। খোলা উপত্যকাতে হঠাৎ করে প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো। সাথে শুরু হলো কনকনে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। কাপড় ভেদ করে শীতল হাওয়া তীরের ফলার মতো শরীরে ঢুকছিল। বাতাস প্রচন্ড থেকে প্রচন্ডতর হয়ে উঠল। বাতাসের সাথে তীব্র বেগে নামলো বৃষ্টি। বৃষ্টির বড় বড় ফোঁটা বরফের টুকরোর মতো ছুটে এসে আমাদের ঠোকর মারতে শুরু করলো। রীতিমতো শিলা বৃষ্টি। ঠান্ডায় হাত পা জমে আসলো। আমরা কোনো কিছু আন্দাজ করবার আগেই হঠাৎ করে আবহাওয়ার এই পরিবর্তন হলো। শান্ত আকাশে একখণ্ড কালো মেঘ দেখতে দেখতে নৃত্যকার রূপ নিয়ে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে এক অঘটন ঘটালো। ভয়ঙ্কর তুষার ঝড় শুরু হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। কি অদ্ভুত কাণ্ড! তুমুল ঝোড়ো হাওয়ায় কিছুই দেখা যাচ্ছিল না। আমার মাথার পাথালি আমার মাথার পাঠানি টুপি দমকা হাওয়ায় উড়ে গেল। আমার স্ত্রীর কালো ওড়না ঘূর্ণি হাওয়ায় ড্রাগনের মতো আকাশে উঠতে লাগলো। পাঠান খচ্চর চালকরা উলা বলে চিৎকার ধ্বনি দিয়ে দ্রুত বেগে খচ্চরদের তাড়িয়ে নিয়ে চলল। আমরা যারা অতি কষ্টে পায়ে হেঁটে চলছিলাম তারাও বিপদ বুঝে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ধাবমান খচ্চরদের পিছু পিছু ছুটতে লাগলাম। আমার কোমরের ব্যথা একেবারে যেন উধাও হয়ে গেল। পাগলের মতো সামনের দিকে ছুটে চললাম। মিয়াঁদাদ চিৎকার করে আমাকে টানতে লাগলো, জলদি করো সাব, জলদি করো। কিছু দূর অতিক্রম করে পাঠানরা হঠাৎ পার্শ্ববর্তী একটি বস্তির দিকে বাঁদিকে মোড় নিল। এরপর কিছুটা পথ ছুটে গিয়ে পাহাড়ের আড়ালে বস্তির প্রান্তে একটি কুঁড়ে ঘরের কাছে পৌঁছাতে পারলাম।
সেখানে পাঠানরা দ্রুত খচ্চরদের থামিয়ে নিয়ে বেঁধে ফেলল। আরোহীদের ঝটপট নামতে নির্দেশ দিয়ে পাশের কুঠুরিতে আশ্রয় নিতে বলল। ভাঙা কুঠুরিতে পড়িমড়ি করে ঢুকে দেখি সেখানে ইতিমধ্যে তুষার ঝড়ে তাড়িত হয়ে আরো বেশ কয়েকজন পাঠান আশ্রয় নিয়েছেন। তাদের প্রত্যেকের পিঠে ঝুলছে বন্দুক। তারাও তুষার ঝড়ের কবলে পড়ে কাহিল হয়ে কুকরি মেরে বসে আছে। বাচ্চারা তীব্র শীতে ঠক ঠক করে কাঁপছিল। তাদের গায়ের কাপড় ভিজে গেছে। ঠান্ডার চোটে তারা কান্নাকাটি জুড়ে দিল। তাদের হাত তাদের দাঁত কপাটে লেগে যাচ্ছিল। এমন হাড় কাঁপানো প্রবল বৃষ্টি আর বাতাস হঠাৎ করে হাওয়ায় দৈত্যের মতো কোথা থেকে উৎপত্তি হলো কিছুই বুঝতে পারলাম না। আমরা কোনো মতে মাটির কুড়ে ঘরটির এক কোণে বসে পড়লাম। ভেজা কাপড়ের ঠান্ডা মাটিতে বসে হাত পা একেবারে জমে গেল। তবু রক্ষা তো পেলাম। প্রবল তুষার ঝড়ের আক্রমণ থেকে আপাতত একটি আশ্রয়স্থল পাওয়া গেল। আমি আমার ছোট মেয়ে মিতাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কুকরি মেরে মাটিতে বসে পড়লাম। আমার স্ত্রী ছোট ছেলে ববিকে বুকে জড়িয়ে ধরে পড়ে রইল। কায়সার, সোহেল আমার পাশে একে অন্যকে জড়িয়ে ধরে মেঝের উপর এলিয়ে পড়ল। বাকিরাও সবাই যে যেখানে পারলো পরস্পরকে আঁকড়ে ধরে অন্ধকারে ঘরে ঠাসা ঠাসাঠাসি করে পড়ে রইল। চারিদিকে ঘোর কালো অন্ধকার। পাহাড়ি ডাকাত আর হুমার পাল্লায়। বাইরে সনসন করে প্রবল বাতাস বইছিল। রীতিমতো সাইক্লোন। ভয়ঙ্কর ব্যাপার। পাঠানরা আশেপাশে অন্ধকারে কে কোথায় স্থান নিল কিছুই বোঝা গেল না। আমি ক্লান্ত, অবসন্ন, কাহিল। ঠান্ডার চোটে হাত পার অস্তিত্ব আছে কিনা বুঝতেই পারছিলাম না। কুঠুরিতে ঢুকে সবাই তুষার ঝড়ের আক্রমণ থেকে রক্ষা পেল বটে, কিন্তু হিমেল বাতাসের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছিল না। ভাঙা দরজার ফাঁক দিয়ে তীব্র বেগে কনকনে হিমেল বাতাস ঢুকছিল। এ অবস্থায় বাইরে তুষার ঝড়ে ধরা পড়লে একেবারে প্রাণে মারা পড়তাম। সবাই ঠান্ডায় থরথর করে কাঁপছিল। তবু অবিরাম পাহাড়ি যাত্রার গভীর ক্লান্তি হেতু বসে থেকে অনেকের দু চোখ জুড়ে ঘুমের ঝিমুনি এলো। বাচ্চারাও সবাই জড়াজড়ি করে ক্লান্তিতে ঘুমের কোলে এড়িয়ে পড়ল। বোধহয় 2 ঘন্টা খানেক প্রায় অর্ধচেতন অবস্থায় একেবারে পড়েছিলাম। প্রচন্ড ঠান্ডায় সারা দেহ প্রায় জমে গিয়েছিল, কিন্তু বুকে জড়িয়ে থাকা আমার ছোট মেয়ে মিতা আরামে ঘুমাচ্ছিল। নানা রকম বিপদ চিন্তায় আমার কিছুতেই ঘুম আসছিল না। একসময় তন্দ্রার মধ্যে হঠাৎ মনে হলো বেশ কিছুক্ষণ ধরে কুঠুরির বাইরে পাঠানরা ফিসফিস করে কি যেন কানাঘুষা করছে। মনে হলো মিয়াঁদাদের গলা। সে যেন পাঠানদের কিছু বুঝাবার চেষ্টা করছে। সন্দেহ ঘনীভূত হওয়ায় আমি ঘুমন্ত মেয়েকে কোলে নিয়েই ধীরে ধীরে বাইরে গিয়ে উঁকি দিলাম। ঝড় কেটে গেছে, কিন্তু ঘন কুয়াশার ধ্রুব জালে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। পাঠানরা কোন দিকে দাঁড়িয়ে আছে তাও ঠাহর করতে পারলাম না। নিচু কণ্ঠে আন্দাজে আমি মিয়াঁদাদকে ডাকলাম। কুয়াশার আবরণ থেকে বেরিয়ে এসে অত্যন্ত গম্ভীর মুখে মিয়াঁদাদ আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে কুঠুরির ভেতরে আসতে ইশারা করলো। আমি খুবই ঘাবড়ে গেলাম। তাদের ফিসফিসে কথার ধরন থেকেই আমি কিছু একটা বিপদ আশঙ্কা করছিলাম। তাকে জিজ্ঞাসা করলাম, ভাতিজা, কি ব্যাপার? কোনো বিপদ আপদ না তো? মিয়াঁদাদ আমার খুব কাছে এসে নিচু স্বরে বলল, সাব, আপনারা তো আরামে ভেতরে ঘুমাচ্ছেন, কিন্তু আপনি তো জানেন না কি মুসিবত এখানে আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি চমকে উঠলাম। আবার কোন বিপদ? শারীরিক ও মানসিক যে অবস্থা, তাতে এখন আর কোনো বড় বিপদ সইবার মতো ক্ষমতা অন্তত আমার অবশিষ্ট নেই। মিয়াঁদাদের হাত ধরে গভীর উদ্বেগে বললাম, ভাতিজা, কি বিপদ বলো? পাকিস্তানি ফৌজি স্পাইটাই এসেছে নাকি? আমার মনের মধ্যে সারাক্ষণ কেবল ধরা পড়ার ভয় ঘুরপাক খাচ্ছিল। একটু আগে আধতন্দ্রার মধ্যে স্বপ্নের ঘোরে তাই দেখছিলাম পাক ফৌজ আমাদের ঘেরাও করেছে। আমি তুমুল ফাইট করছিলাম। মিয়াঁদাদ আমার কানের কাছে হাত রেখে মুখ কাছে এনে মৃদু স্বরে বলল, নেহি সাব নেহি। এই যে বাইরে পাঠানগুলো দেখছেন, এরা সবাই পাহাড়ি ডাকু। এটা তো তাদের এলাকা। এই পথেই তারা ডাকাতি করে বেড়ায়। এদের 5 জনের সকলেই ডাকাত। একজন ভেতরে, 4 জন বাইরে রয়েছে। শুনে আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সঙ্গে সঙ্গে হাত আমার কোমরে চলে গেল। সেখানে লুকিয়ে রেখেছি আমার ক্ষুদ্র রিভলভারটি।
মিয়াঁদাদ আমার হাত ধরে বলল, সাব খোদার ওয়াস্তে সব বের করবেন না, শান্ত হন, পাগলামি করবেন না। আপনি একা ওদের সাথে কিভাবে লড়বেন? ওদের সবার কাছে বন্দুক, আর এটা হলো তাদের এলাকা। দয়া করে আপনার পিস্তলটি ভালো করে লুকিয়ে রাখুন। এটা দেখলে এক্ষুনি তারা বিগড়ে যাবে, মস্ত বিপদ হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে আমার রিভলভারটি আমার কোমরবন্ধে ভালো করে লুকিয়ে নিলাম। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলাম, ভাতিজা, এখন কি হবে বলো? সাহেব, আপনি ঘাবড়াবেন না। 1 ঘন্টা ধরে আমি সর্দারের সাথে আপনার কথা নিয়ে আলাপ করছিলাম। আমার চাচাকে এবং আমাদের গোত্রের লোকজনদেরও ভালো করেই জানে ওরা। আমার চাচা আপনাকে কত সম্মান করে তা ওদের বলেছি। আপনাকে সহি সালামতে বর্ডারে পৌঁছে দেওয়ার জন্য আমার চাচা ওয়াদাবদ্ধ, তাও বলেছি। এসব শুনে তারা একটু নরম হয়েছে। তুমি কিভাবে ওদের শান্ত করলে? অধীর কণ্ঠে তাকে জিজ্ঞাসা করি। মিয়াঁদাদ ধীরে ধীরে বলল, দেখুন সাব, ওরা হলো ডাকাত। ওদের সবার কাছে হাতিয়ার আছে। এখনই আপনাদের সবকিছু লুটপাট করে নিয়ে যেতে চাইছিল। লুটপাটই ওদের কাজ। আমি বহু কষ্টে আমাদের গোত্রের কথা বলে, চাচার পরিচয় দিয়ে, আমাদের অসহায় অবস্থার কথা বলে কোনো মতে সর্দারকে রাজি করিয়েছি। এরা স্থানীয় গোত্রের লোক। এই পথেই এরা অন্য গোত্রের স্মাগলার পার্টির উপর ডাকাতি করে মালে ভাগ বসায়। বহুত জালিম এরা। এটাই তাদের পেশা। তুফান না আসলে তো এই বস্তি পাশ কাটিয়ে যেতাম। যাক, আমরা যখন ধরা খেয়ে গেছি, আমি তাই চা নাস্তার জন্য 500 টাকার নজরানা দিয়ে তাদের বস্তি থেকে মুরগি, ডিম, রুটি ইত্যাদি আনতে লোক পাঠিয়েছি। আপনিও বাইরে গিয়ে ওদের সর্দারের সাথে একটু খোশ আলাপ করেন, ভালো হবে। আপনি নিজেও আন্দাজ করতে পারবেন কত মুশকিল ছিল। আমি এরকম ভয়ঙ্কর ব্যাপারটা আপোষে মিটমাট করে ফেলার জন্য মিয়াঁদাদকে ধন্যবাদ জানালাম এবং পকেট থেকে তৎক্ষণাৎ 500 টাকার নোট বের করে তার হাতে গুঁজে দিলাম। মিয়াঁদাদ বাইরে আমাকে নিয়ে গিয়ে আমার সামনে নোটগুলো সর্দারের হাতে তুলে দিল। আমাকে কাছে ডেকে নিয়ে ডাকাত সর্দারের সাথে পরিচয় করিয়ে দিয়ে মিয়াঁদাদ কানে কানে বলল, ওকে আপনার সাথে নাস্তা খাওয়ার দাওয়াত করুন। একটু নরম ভাবে কথা বলবেন, আরো খুশ হয়ে যাবে তাহলে। ঘরের বাইরে একটি পাথরের উপর বসে সর্দার আগুন পোহাচ্ছিল। তার পিঠে ঝুলছিল একটি বন্দুক। দূর থেকে সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। কাছে গিয়ে তার সাথে কোলাকুলি করলাম। পাথরের মতোই কঠিন তার শরীর, মুখ তার মাফলার দিয়ে বাঁধা। শুধু বাজ পাখির মতো তীব্র দুটি চোখ দেখা যাচ্ছিল। শরীর ভরা দুর্গন্ধ। আমার আপাদ মস্তক নিরীক্ষণ করে সর্দার বলল, বহুত খুশ কিসমত হ্যায় সাব, तूफान से तुम्हारा मुसीबत हुआ, हमारी भी मुसीबत हुआ। तुम अपना जनाना के साथ हमारे घर में मेहमान है, इसलिए तुम सबको माफ कर दिया। আমিও বিনীতভাবে বললাম, বড় খান, তোমার বহুত শুক্রিয়া। আমরা তো তোমার মেহমান। বাচ্চা কাচ্চা নিয়ে বড়ই মুসিবতে পড়েছি। তুমি বড় সর্দার, তুমি একটু খেয়াল করো আমাদের দিকে। জরুর খেয়াল করেগা, ঘাবড়াও নেহি, তুম মেহমান হ্যায়। আশ্বস্ত হয়ে আমি বললাম, বড় খান, আমরা গরিব, কি আর করতে পারি। আমার দলের তরফ থেকে তোমাকে ও দলের সবাইকে নাস্তা পানিতে দাওয়াত করছি। আমাদের সাথে তুমি নাস্তা করলে আমরা বহুত বহুত খুশি হব। সর্দার হেসে উঠল, বলল, হা হা, জরুর হয়গা, জরুর খায়েগা। বলে আমার হাত ধরে জোরে জোরে আবার করমর্দন করে বলল, বৈঠ হয়ে যাও, বৈঠ হয়ে যাও। তারপর মিয়াঁদাদকে দেখিয়ে বলল, ইয়ে হামারা আপনা লোক হ্যাঁ, তুমকো বহুত ইজ্জত করতে হ্যায়। আমি একটি পাথর খণ্ড নিয়ে তার পাশে বসে পড়লাম। বাইরে যখন এত সব ঘটছিল তখন দলের অন্য সবাই এত ঠান্ডার মধ্যেও ঘরের ভেতরে বসে বসে বেশ ঘুমোচ্ছিল। পিঠের আর কোমরের ব্যথায় আমি নড়তে পারছিলাম না। ভাগ্যিস পাঠানরা বাইরে একটু আগুন ধরিয়েছিল। আমি সর্দারের পাশে বসে কোমরে আগুন উত্তাপ নিতে থাকলাম। প্রবল ঝড়ের রাতে পাঠানরাও কেউ সারা রাত ঘুমায়নি। তাদের গতর থেকে বেরুচ্ছিল বিকট দুর্গন্ধ। আমার মনে হলো তিনি 4 মাস ধরে তারা 3-4 মাস ধরে তারা গোসল করার চেষ্টা স্বীকার করেনি। তবু তাদের বেশ সতেজ মনে হচ্ছিল, কারণ রাত জেগে লুটপাট করাই তাদের পেশা। দিনের বেলা তারা সারাদিন ধরে ঘুমায়। সর্দার তার কোমর থেকে একটি ছোট ডিব্বা বের করে একগাদা নেশা করার নেশোয়ার মুখে ঢেলে দাঁতের ফাঁকে গুঁজে দিল। কিছুক্ষণ চিবিয়ে মুখটা পেছনে ফিরিয়ে একগাদা
থুক ফেলল। নেশার ধাক্কায় শরীরটা গরম হয়ে উঠল। এবার সে নিশ্চিন্ত মনে আমার সাথে খোশ গল্প জুড়ে দিল। সর্দার জানালো, সীমান্ত অঞ্চলের এদিকটি একটি ফাঁকা উপত্যকা। এখানে পাহাড়ের মধ্যে বিরাট ফাটল রয়েছে, যার জন্য আফগানিস্তানের দিক থেকে হঠাৎ প্রবল বায়ু ছুটে এসে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ঘুরপাক খেতে থাকে। পাগলা হাওয়া অনেক সময় খচ্চর মানুষ উড়িয়ে নিয়ে যায়। গরমের সময় চারিদিকে অন্ধকার হয়ে ওঠে প্রবল ধূলিঝড়, আর শীতের সময় হঠাৎ রূপ নেয় মারাত্মক সাইক্লোনিক তুষার ঝড়ে। স্থানীয় ভাষায় এটাকে হুমা বলে। এই হুমাকে সবাই ভয় পায়। গত রাত্রে বরফে ঢাকা পাহাড় থেকে হুমা এদিকে ছুটে আসে। দুর্ভাগ্যক্রমে আমরা হুমার পাল্লায় পড়েছিলাম। ভাগ্য ভালো, দলের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ আমরা ঠিক সময়ে ওই বস্তির আশ্রয়স্থলের কাছাকাছি পৌঁছে যাই। তা না হলে খোলা উপত্যকায় বিপদ ছিল অবধারিত। প্রবল বাতাস থেকে বাঁচতে রাস্তায় শুয়ে পড়তে হতো স্রেফ, ঠান্ডাতে জমে যেতাম। পাঠান ডাকাত দল হুমার আলামত টের পেয়ে রাস্তা ছেড়ে আগে ভাগেই এখানে এসে আশ্রয় নেয়। আমরা তো এসব কিছুই বুঝিনি। আল্লাহ মেহেরবানি করে যাত্রা বাঁচিয়ে দিলেন সবাইকে। সর্দার জানালো, গত দুদিন ধরে বেশ কবার এদিকে ঘূর্ণি তুফান সৃষ্টি হয়েছে। আমাদের এরকম খারাপ আবহাওয়ায় বের হওয়া ঠিক হয়নি। সকাল 6টা বাজলো, কিন্তু ঠান্ডা কুয়াশায় চারিদিক তখন অন্ধকার। ক্লান্তি অবসাদে আমাদের দলের সবাই মাটিতে বসে বসেই এত ঠান্ডার মধ্যেও নিদ্রা দেবীর কোলে ঢলে পড়েছিল। ক্ষুধায় সবার পেট জ্বলছিল। পাঠানরা পাশের গ্রাম থেকে কিছু খাবার নিয়ে আসলো। খাবারের গন্ধ পেয়ে সবারই পাতলা ঘুম ভেঙে গেল। চোখ মুছতে মুছতে এক এক করে তারা বাইরে এসে আগুনের পাশে জড়ো হয়ে খাবারের ডেচকির উপর হুমড়ি খেয়ে পড়ল। হাত মুখ ধোয়ার পানি নেই, সামান্য কিছু দরকারি খাবার পানি সাথে ছিল। অগত্যা ময়লা হাতে সবাই পাঠানদের সাথে একীভূত হয়ে মহা খুশিতে ডিম রুটি ধ্বংস করতে লাগলো। খাওয়ার আনন্দে বিভোর ওরা কেউ জানতেও পারল না যে তাদের আশেপাশে যে সব অচেনা পাঠান ঘোরাফেরা করছে, তারা দুর্ধর্ষ পার্বত্য ডাকাত দলের সদস্য। আমি পাঠান বন্ধুদের সাথে পাথরের উপর বসে ধুলিমাখা শক্ত রুটি পরম তৃপ্তির সাথে উদরস্থ করতে লাগলাম। কিন্তু নানা রকম দুশ্চিন্তা মাথায় ভিড় করায় ঠিকমতো শুকনো রুটি গলা দিয়ে নিচে নামছিল না। ডিম রুটির কিছু কমতি ছিল, তাই বাচ্চারা কাড়াকাড়ি করে গোগ্রাসে খাচ্ছিল, যেন বহুদিন এরকম খাবার তারা চোখে দেখেনি। এসব দৃশ্য পাঠানরাও বেশ উপভোগ করছিল। আমি বললাম, সব ভুক হায় সর্দার, কিছু মনে করো না। সর্দার মাথা নেড়ে বলল, খাও খাও। আমাদের দলের সদস্যদের কেউ তখনও কিছু জানে না কারা এই মুখ বাঁধা পাঠান। শুধু স্ত্রীকে একটু আভাস দিয়ে সম্পূর্ণ শান্ত থাকতে বললাম। অন্য কাউকে কিছু জানাতে বা আভাস দিতে মানা করলাম। অশান্ত আফ্রিদি পাঠান ডাকু ওরা। ওদের মন মেজাজের কোনো ঠিক ঠিকানা নেই। এই দোস্ত তো এই দুশ্মন। কি হবে এখনই যদি হঠাৎ বিগড়ে গিয়ে তাদের কাঁধে ঝুলানো বন্দুকগুলো গর্জে ওঠে? এখানে নেই পুলিশ, নেই হাকিম। এই দুর্গম পাহাড়ের খাদে আমাদের মেরে ফেলে সবকিছু লুটপাট করে পাহাড়ের গর্তে পুঁতে ফেললেও কি বা করতে পারি? এসব তো তাদের কাছে খুবই মামুলি ব্যাপার। শক্ত রুটি দাঁত দিয়ে টানছি বটে, কিন্তু আমার মাথা থেকে বিপদ আশঙ্কা কিছুতেই দূর হয় না। সারা রাতের অবিরাম পাহাড়ি যাত্রা, ভয়ঙ্কর তুষার ঝড়ের আচমকা আক্রমণ, ঝড়ের কবল থেকে বাঁচতে গিয়ে আফ্রিদি বস্তিতে আশ্রয় গ্রহণ, পরবর্তীতে ভয়ঙ্কর পাহাড়ি ডাকাত দলের কবলে পড়ে তাদের সাথে একই কুঠুরিতে রাত্রির শেষ প্রহরে একত্র অবস্থান, বিপদের পর বিপদ। আবার কার অদৃশ্য আশীর্বাদে সব মুশকিল আসান। এসব দেখে শুনে আমার মনোবল এক প্রকার ভেঙে পড়ে। পর মুহূর্তে আবার দৃঢ় প্রত্যাশায় শক্ত হয়ে ওঠে, জ্বলে ওঠে আশার আলো। আমার মনে হলো এই অদৃশ্য শক্তি আমাদের রক্ষা করে চলছে। যাক, তাড়াতাড়ি নাস্তা শেষ করার জন্য মিয়াঁদাদ সবাইকে তাড়া দিল। খচ্চরগুলো সারা রাত গাধার মতো খেটেছে, তাদের জন্য কিছু ঘাসের ব্যবস্থা করা হলো। ওগুলোর খাবার মিয়াঁদাদ ওদের পিঠে চাপিয়ে সাথে এনেছিল। কিছুক্ষণের মধ্যে সবাই আবার যাত্রার জন্য প্রস্তুতি নিলাম। সময় নষ্ট করার কোনো অবকাশ নেই। আফগান সীমান্ত এখনো বেশ দূরে। আসলে তুষার ঝড়ের আক্রমণ না হলে আমরা সারা রাত হেঁটে
এতক্ষণে অন্ধকারে থাকতেই বর্ডারের কাছে পৌঁছে যেতাম। এখন ভোরের আলোতে চলতে হবে যথেষ্ট ঝুঁকি নিয়ে। দুটি খচ্চরের একটিতে মান্নান তার ছোট ছেলেকে নিয়ে উঠলেন, অন্যটিতে মিসেস মান্নান, তৃতীয়টিতে আমার মেয়েকে নিয়ে আমার স্ত্রী, আর চতুর্থীটিতে স্থান নিয়ে গোল বাঁধল আমার 3 ছেলে, আমি ও তৌফিক। আমার কোমরে ছিল প্রচন্ড ব্যথা। ইচ্ছে ছিল একটিতে কিছুক্ষণ চড়ি, কিন্তু তৌফিকের মুখের দিকে চেয়ে মন উঠল না। ও বেচারা কোনোদিন এত হাঁটাহাঁটি করেনি, তাই তাকেই চড়তে দিলাম। আমার এক ছেলেকে বসিয়ে দিলাম তার সাথে। বাকিরা আমরা কজন পায়ে হেঁটে চলার প্রস্তুতি গ্রহণ করলাম। হাঁটাহাঁটি করার মতো আমার শক্তি খুব বেশি অবশিষ্ট ছিল না, তবে আগুনে সেক দেওয়ার ফলে কোমরের ব্যথা কিছুটা কমাতে আরাম বোধ করলাম। এই যা রক্ষা। আর্মি হেলিকপ্টারের আগমন। সকালবেলা পাহাড়ি উপত্যকায় শান্ত হাওয়া বইছিল। গত রাতে তুমুল ঝড় তুফানের পর রণক্লান্ত পাহাড়গুলো যেন সাদা ঘন কুয়াশার আবরণে লেপ মুড়ি দিয়ে নিশ্চুপ হয়ে ঘুমোচ্ছিল। ঘন কুয়াশার পাহাড়ি রাস্তায় দুহাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু উপায় নেই, আমাদের আর সময় নষ্ট না করে রওনা দিতেই হবে। সকাল 7:30। মেয়াদাদ সবাইকে লাইন আপ করলো। গাইড আজাব খা কাফেলার সামনে, তার সজাগ তীক্ষ্ণ চোখ কুয়াশার আবরণ ভেদ করেও বহুদূর দেখতে পায়। এই এলাকার রাস্তাঘাট, নুড়ি পাথর সব তার নখদর্পণে। জ্ঞান হওয়ার অবধি পাহাড়ি এলাকায় সে শুধু খচ্চরদেরই তাড়িয়ে চলছে। খচ্চর ছাড়া এ দুনিয়ায় আর কত প্রাণী রয়েছে, কত কাজ রয়েছে, এসবই তার জ্ঞানের পরিধির বাইরে। আমাদের কাফেলা রওনা দিল। সর্বশেষে আমি ও মেয়াদাদ একসাথে চললাম। যাত্রার প্রাক্কালে ডাকু সর্দার ও তার দলের অন্যান্য সবার সাথে বারবার কোলাকুলি করলাম, তাদের বহুত বহুত শুক্রিয়া জানালাম। সামনে আমরা এগিয়ে চললাম বটে, কিন্তু বারবার আর চোখে পেছন ফিরেও দেখছিলাম। কি জানি, আমার মনে কেবল অমূলক আশঙ্কা, বেচারা বেইমানি করে পেছন থেকে যদি গুলি চালিয়ে বসে। এরকম নির্জন পাহাড় পর্বতে বিপদের তো সাত পাঁচ নেই। সর্বনাশা ডাকাতদের খপ্পর থেকে যে অক্ষত দেহে বেরিয়ে যাচ্ছি, এটাই তো আমাদের পরম সৌভাগ্য। ভোরের আলোয় কুয়াশায় আবরণ ভেদ করে আমরা এগিয়ে চললাম। ভালোই হলো, কুয়াশার জন্য কেউ আমাদের দিনের আলোতে চিনতে পারবে না। চলতে চলতে রাস্তায় বেশ কটি পাঠান কাফেলার সাথে দেখা হলো। কলসি মাথায় পাঠান মেয়েদের দল দূর পাহাড়ে যাচ্ছে পানি আনতে। আমরা তাদের পাশ কাটিয়ে চললাম। আমাদের অবশ্য সবারই পরনে ছিল পাঠানি ড্রেস, তবু আমার ভয় হচ্ছিল যদি কেউ আমাদের চিনে ফেলে। আমাদের কাফেলা চলছিল পাহাড়ের গা বেয়ে, ঠিক যেন এক পাঠান পরিবার চলেছে পাহাড়ি পথ ধরে এক বস্তি থেকে অন্য বস্তিতে। সূর্য ওঠার সাথে সাথে কুয়াশাও একটু একটু করে কেটে যাচ্ছিল। পাহাড়ি পথ এদিকে কিছুটা সমতল। আজাব খা কাফেলার গতি বাড়িয়ে দিল। বেলা তখন 9টা বেজে 20 মিনিট। হঠাৎ করে আমাদের মাথার উপর আবির্ভূত হলো একটি ধূসর রঙের হেলিকপ্টার। আমার পিলে চমকে উঠল। ওটা দুবার আমাদের মাথার উপর ঘুরপাক খেলো। আমরা চলছি আপন গতিতে। ওপর থেকে বাঙালি পরিবারের কাফিলাকে চিনবার কোনো উপায় নেই। সবারই পরনে খাসা পাঠানি ড্রেস, ময়লা ঢেলা সালোয়ার কামিজ, মাথায় পাঠানি টুপি, মেয়েদের কালো ওড়না। আর্মি হেলিকপ্টার পাঠানো হয়েছিল আমাদের খোঁজে ধরবার জন্য, কিন্তু পাইলট কুয়াশার কারণে বাঙালি পরিবারকে পাঠানদের ড্রেসে ভুল করে পাঠান ভেবে চিনতে পারেনি। আমাদের মাথার উপর দুবার চক্কর মেরে হেলিকপ্টারটি পাহাড়ি পথ ধরে নিচু নিয়ে উড়ে উত্তর দিকে সশব্দে চলে গেল। আমরা রক্ষা পেয়ে গেলাম। আমি বারবার উপর দিকে তাকাচ্ছিলাম, আবার আসে কিনা। আমার বুক ধুক ধুক করছিল, অন্তরাত্মা বারবার কেঁপে উঠছিল, কারণ পাহাড়ের স্থানে হেলিকপ্টার থেকে সশস্ত্র আর্মি কমান্ডো গ্রুপ এনে প্রতিরোধ করলে আমাদের মৃত্যুবরণ অথবা সারেন্ডার করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। ক্যাম্প থেকে পলায়নের পরই আমাদেরকে ধরবার জন্য পেশোয়ারের মিলিটারি কমান্ডার সীমান্তের সকল চৌকিগুলোকে ওয়্যারলেসে সতর্ক করে দেয়। এমনকি পাক রেডিও পেশোয়ার সামরিক ক্যাম্প থেকে 2জন সামরিক বাঙালি অফিসারের পলায়নের সংবাদ ঘোষণা দেয়। এসব কথা অবশ্য বহু পরে আমরা জানতে পেরেছি। শামসের রাজ যখন এয়ারফোর্স ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছিল, তখন তাদের খোঁজেও একইভাবে হেলিকপ্টার পাঠিয়ে সার্চ করা হয়। তাদের উপর দিয়েও আর্মি হেলিকপ্টার বেশ কবার
ঘুরপাক খেয়েছিল, কিন্তু পাহাড়ি ড্রেসে তাদের কেউ পাইলট চিনতে পারেনি। দ্বিতীয় তৃতীয়বার ঘুরপাক খাওয়ার সময় তারা একটি বড় পাথরের আড়ালে পাহাড়ের খাদে লুকিয়ে পড়ে, তাই উম, তাদের খুঁজে পায়নি। এসব ঘটনা দেশে এসে তাদের কাছে জানতে পারি। দুর্গম পাহাড়ি রাজ্যে অসহায় পলাতক পরিবারের প্রতি আল্লাহর সহায় ছিলেন। তাই একের পর এক সাক্ষাৎ বিপদ অতিক্রম করে চলছিলাম আমরা। একটানা এগিয়ে চলেছি পাহাড়ি পথে, খচ্চরদের সাথে তাল মিলিয়ে। এ চলার যেন বিরাম নেই, পাহাড়ের শেষ নেই। দুপুর 1টার দিকে আমরা পাহাড়ি রাস্তায় চলতে চলতে একটি গুহার কাছে পৌঁছালাম। বহু প্রাচীন গুহা। এখানে এসে মিয়াদাদ কাফেলা থামালো। আমাদের সবাইকে সে তাড়াতাড়ি গুহার ভেতরে ঢুকে লুকিয়ে থাকতে নির্দেশ দিল। দলের সবাই ছিল পরিশ্রান্ত। অবিরাম 5 ঘন্টা দুর্গম পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে মার্চ করে সবারই অবস্থা কাহিল। অন্ধকার গুহার ভেতরে ঢুকে যে যেভাবে পারলো ধপাস করে মাটিতে পড়ে লম্বা হয়ে শুয়ে পড়লো। ব্যথায় আমার পা টনটন করছিল, কারণ আমাকে প্রায় সর্বক্ষণ কোমরের ব্যথা নিয়ে লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছিল। কঠিন পাহাড়ের বুকে অন্ধকার মলিন প্রাচীন গুহা, গহীন অঞ্চলে আমাদের মতো পলায়ন পর কত অসহায় পলাতককে তার কোলে ক্ষণিকের জন্য ঠাঁই দিয়েছে কে জানে। গুহার অদূরে একটি পাহাড়ি বস্তি। এটা মেয়াদাদের পূর্ব নির্ধারিত সংযোগ পয়েন্ট। তার একজন লোক ওখানে গেল খবর দিতে। কিছু টাকাও নিয়ে গেল আমার কাছ থেকে, বস্তি থেকে খাবার আনতে। বাচ্চারা অস্থির হয়ে উঠেছিল। তাদের সব বাজে পাহাড়ি রাস্তায় হাঁটাহাঁটি আর সহ্য হচ্ছিল না। আরামের থেকে তারা অভ্যস্ত। এরকম কষ্টকর অবস্থায় তারা আগে কখনো পড়েনি। ববি ছিল সবচেয়ে ছোট। আমার কাজ ঘেঁষে আস্তে আস্তে বলল, আব্বু, তুমি কেন এত খারাপ রাস্তা দিয়ে আমাদের নিয়ে এলে? আমাদের তো গাড়ি আছে, গাড়ি দিয়ে বড় রাস্তা দিয়ে যেতে পারলে না? সে ভেবেছিল আমরা বুঝি আগের মতো ছুটির দিনে করাচির হাতবস্তে পিকনিকে বেরিয়েছি। তাকে আদর করে অনেক কষ্টে বুঝিয়ে বললাম, বাবা, এটা করাচির হক্সবেতে পিকনিক নয়। আমরা এখানে যুদ্ধে বেরিয়েছি। পাহাড় থেকে পাঠানেরা দেখলেই গুলি করবে, তাই চুপি চুপি যাচ্ছি। আমরা এখন পলাতক ফিউজিটিভ। বাচ্চারা ফিউজিটিভকে ভালো করেই চেনে, কারণ ওই সময় পাকিস্তানে টিভি সিরিজে ফিউজিটিভ চলছিল। এসব প্রবোধ কথা সে কিছুতেই মানে না। বলল, লড়াই তাড়াতাড়ি শেষ করে দাও না। আর কতক্ষণ লড়বে? অবুঝ বাচ্চার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যায়।